আসসালামু আলাইকুম সবাইকে এসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে আমাদের এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আমরা কিছু আনসিন প্যাসেজ দিয়ে যাচ্ছি। এছাড়াও অন্যান্য যে টপিকগুলো আছে রিয়ারেন্স, ম্যাচিং বা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে সমস্ত টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসার জন্য 100-এ 100 গুরুত্বপূর্ণ ওই সমস্ত টপিক নিয়ে আমরা আলোচনা করে আসছি। তো আজকে তার ব্যতিক্রম কিছু নয়। আজকে আনসিন প্যাসেজ 8 নিয়ে আলোচনা করব, অর্থাৎ এটা 8 নাম্বার আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজ আলোচনা করার আগে শুধু এটা বলবো যে যারা চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে যে কোনো নতুন লেসন আপলোড দেওয়া মতো সেটা নোটিফিকেশন তুমি পাও। তো আমরা অনেকে জানি না যে আনসিন প্যাসেজ থেকে মূলত কি টপিকটা পরীক্ষায় আসে। সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এবং কোয়েশ্চেন নাম্বার 5। তো কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে টেবল, আর কোয়েশ্চেন নাম্বার 5 হলো সামারি। কি সামারি। আর এই আনসিন প্যাসেজ যেটা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বোর্ডে 2016 সালে আসছে, আবার সিলেট বোর্ডে 2024 সালে আসছে। তো তার মানে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা আনসিন প্যাসেজ, যেখান থেকে আমাদেরকে দুটো প্রশ্ন উত্তর করতে হবে। টেবলে থাকবে 5 নাম্বার আর সামারিতে থাকবে 10 নাম্বার। তো এইভাবে টোটাল 15 নাম্বারের আমরা আনসিন প্যাসেজ থেকে কি করব, উত্তরটা করতে হবে। এখন কিভাবে লিখব? অনেক স্টুডেন্ট আছেন আনসিন সামারি লিখতে গিয়ে ওই আনসিন অংশটা যেটা আছে, প্যাসেজটা যেটা আছে, এখান থেকে মেন কয়েকটা লাইন তুলে দেন। তারা মনে করে যে এটা যদি লিখে দিতে পারে 5 থেকে 6 লাইন, মাঝখান থেকে যদি তুলে দিতে পারে সাজিয়ে, তখন 10-এ 10 পাওয়া যাবে। জি না, এটা সম্পূর্ণ রং আইডিয়া। এইভাবে যদি আপনি করেন তখন 3 থেকে 4 নাম্বার আপনি পাবেন, এটা মনে রাখবেন, এটা কনফার্ম। আর যদি আপনি 10-এ 10 পেতে চান তাহলে পুরো আনসিন প্যাসেজটা লাইন বাই লাইন ভালো করে পড়বেন। পড়ার পরে প্রত্যেকটা লাইনের যে মূল কথাটা সেটা আপনি নিজের ভাষায়, নিজে কতটুকু বুঝতে পারছেন নিজের আলোকে, অর্থাৎ নিজের ভাষায় আপনি 5 থেকে 6 লাইন আপনাকে সামারিটা লিখতে হবে, সারাংশটা লিখতে হবে। এটা যদি আপনি মাঝখান থেকে কয়েকটা লাইন তুলে দেন সেটা আপনার নাম্বারটা পাবেন না। আর যদি নিজ থেকে নিজের ভাষায় লিখেন, আপনি এখান থেকে সহযোগিতা নেবেন। কোথা থেকে? আপনি অনুচ্ছেদ থেকে সহযোগিতা নেবেন, ভালো কথা, তবে এটা আপনাকে নিজের ভাষা সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? তখনই আপনি 10-এ 10 পাবেন। এটা কনফার্ম, আমি যেটা বলেছি সেটা, এটা ধরে রাখেন। নিজের ভাষায় যদি না লিখেন তখন এক্সামিনার যিনি আছেন খাতা কাটবেন, তখন উনি আপনাদেরকে আগে দেখবেন, কারণ ওনার হাতে প্রশ্ন থাকবে যে আপনি কি হুবহু লিখে দিয়েছেন এখান থেকে দেখে দেখে, নাকি নিজে কিছু বুঝতে পারছেন এটার সম্পর্কে, নিজের থেকে লিখছেন, এটা দেখবে। আর যদি দেখেছেন না আপনি এখান থেকে হুবহু তুলে দিয়েছেন, তখন ওই যে 4-5 যেটা বললাম এতটুকুর ভিতরে নাম্বার থাকবে। আর যদি ভালো নাম্বার পেতে চান 10-এ 10, তাহলে আপনাকে একটু নিজের ভাষায় অবশ্যই আপনাকে এটা লিখতে হবে। তো এটা 4 থেকে 5 লাইন হতে পারে, অথবা 5 থেকে 6 লাইনও হতে পারে, সমস্যা নেই। চলেন আমরা আর দেরি না করে মূল আলোচনা চলে যায়। লাইন বাই লাইন খুব কেয়ারফুলির সাথে শুনবেন কিভাবে কি বলা হয়েছে প্রতিটা লাইনে। William Wordsworth was a major English romantic poet. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন রোমান্টিক ইংরেজ কবি, খুব বিখ্যাত কবি বলা যায়। He was born on April 7, 1770 in Cumberland, Lake District of England. সে ছিলেন, অর্থাৎ ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট যেটা রয়েছে কাম্বারল্যান্ডে, 1770 সালে এপ্রিল মাসের 7 তারিখ উনি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ অ্যান অ্যাটর্নি, তার বাবা ছিলেন একজন আইনজীবী। ইন 1778 when he was only 8 years old, his mother died, and in the same year he went to
গ্রামার স্কুল। 1778 সালে যখন তার বয়স 8 বছর হয় বা 8 বছর ছিল, তখন তার মা মারা যান এবং একই বছরে উনি একটা গ্রামার স্কুলে চলে যান। ইন হিজ চাইল্ডহুড, শিশুকালে বা শৈশবকালে, হি লার্ন পোয়েট্রি অফ মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার ফ্রম হিজ ফাদার। ছোটবেলায় তার বাবা থেকে শেক্সপিয়ার এবং জন মিল্টনের যে সাহিত্যগুলো রয়েছে এটা সম্পর্কে উনি অনেক কিছু জেনেছেন, শুনেছেন, শিখেছেন। His father died in 1783 and then he became dependent on his relatives. 1783 সালে যখন তার বাবা মারা যায়, তখন সে তার আত্মীয়ের উপরে নির্ভর হয়ে যায়। However, এছাড়াও he continued his study and first wrote a poem in 1787. 1787-তে তিনি প্রথম একটা কবিতা লিখেন, পাশাপাশি উনি তার পড়াশোনা চালিয়ে যান। He went to St. John's College, Cambridge and graduated from that college in 1791. 1791 সালে কলেজ শেষ করার পরে, মানে কলেজ থেকে উনি গ্র্যাজুয়েশন শেষ করেন, এরপরে উনি ক্যামব্রিজে সেন্ট জনস কলেজে চলে যান। দেন তারপর হি ওয়েন্ট আউট উইথ হিজ ফ্রেন্ডস অন আ ওয়াকিং ট্যুর টু ফ্রান্স অ্যান্ড ইটালি। এরপরে ইনি তার বন্ধুর সাথে ফ্রান্স এবং ইটালিতে ঘুরতে চলে যান, মানে টোরে চলে যান, বেড়াতে যান। হি স্পেন্ড দ্য নেক্সট ইয়ার দেয়ার, এবং সেখানে তিনি পরবর্তী বছর সময় কাটিয়েছেন বা থেকেছিলেন। ওয়াইল ইন ফ্রান্স হি ফেল ইন লাভ উইথ আ ফ্রেঞ্চ ওয়েমেন অ্যানেটি ভেলন। সেখানে যখন ছিলেন, ওইখানে থাকাকালীন, কোথায়? ফ্রান্সে থাকাকালীন উনি একটা ফ্রান্সের মহিলার প্রতি দুর্বল হয়ে যান, অর্থাৎ ওই মহিলাটার প্রেমে পড়ে যান। নাম কি ছিল? অ্যানিটি ভেলন। হি ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইন 1791। 1791 সালে যখন ফ্রান্সের বিপ্লব ঘটে থাকে, ওই বিপ্লবে উনি মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স হন, প্রভাবিত হন। এরপর যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে, হি হ্যাড আ ক্লোজ ফ্রেন্ডশিপ উইথ অ্যানাদার রোমান্টিক পোয়েট স্যামুয়েল টেইলর কলোরিস। এরপর বলা হচ্ছে যে তার একটা ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল অন্য একটা রোমান্টিক কবির সাথে। তার নাম কি? স্যামুয়েল টেইলর কলোরিস। দে জয়েন্টলি পাবলিশড আ বুক নেম লিরিক্যাল ব্যালাডস ইন 1798। 1798 সালের দিকে তারা দুইজনে যৌথভাবে একটা বই প্রকাশ করেছিলেন, যে বইয়ের নাম ছিল লিরিক্যাল ব্যালাডস। In this book, they explained their new poetic theory. ওই বইতে তারা কবিতার ধারা কি করেছেন? ব্যাখ্যা করেছেন, নতুন কবিতার ধারা ব্যাখ্যা করেছেন। They introduced a new poetic idea of poem. অর্থাৎ তারা কবিতার যে ধারা, যে সূচনা, সেটা কি করেছেন? প্রকাশ করেছেন। ফাইনালি, অবশেষে, হি ওয়াজ দ্য পোয়েট লরেট অফ ইংল্যান্ড। অবশেষে তাকে ইংল্যান্ডের, মানে কবিদের রাজা বলা হতো।
কবিদের রাজা বলা হতো, তার মানে উনি কবিদের রাজাই ছিলেন ইংল্যান্ডের। এটা হচ্ছে আমাদের কবিতার মূল কথা, মানে এটা হচ্ছে বাংলা, অর্থ সহ নিচে দেওয়া আছে, যারা পড়তে চাও এখান থেকে পড়ে নিতে পারো, অথবা যদি পিডিএফ দরকার হয় সেটা বলতে পারো। এখন আমরা টেবলটা শেষ করব। যে টেবলগুলো শেষ করব, যেগুলো বারবার বিভিন্ন বোর্ডে আসছে সেটাই আমরা আলোচনা করব, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বই তো অনেক ধরনের আনসিন প্যাসেজ আছে, আমরা এতগুলো পড়াবো না, যেগুলো পরীক্ষায় বারবার আসে এগুলোই নিয়ে আলোচনা করব। ফার্স্ট টেবল, প্রথমটা যেটা চট্টগ্রাম বোর্ডে 24-এ আসছে, এখানে প্রথম যে শূন্যস্থানটা সেটা হচ্ছে ইংলিশ রোমান্টিক পোয়েট। ইংলিশ রোমান্টিক পোয়েট, এটা হচ্ছে আমাদের প্রথম শূন্যস্থান টেবলের। এরপরে দ্বিতীয় শূন্যস্থানটা হচ্ছে 2 নম্বরে 1770 সালে। এটা কি, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মর যে সময়টা, জন্মর যে তারিখটা, সেটা সালটা, সেটা হচ্ছে 1770। কোথায়? কাম্বারল্যান্ড, ইংল্যান্ডে। এরপরে তৃতীয় শূন্যস্থান হচ্ছে টেবলটা সেন্ট জনস কলেজ, ক্যামব্রিজ। সেটা থেকে উনি কি করেছিলেন? গ্র্যাজুয়েটেড হন বা গ্র্যাজুয়েশন শেষ করেন। 4 নম্বর শূন্যস্থানটা হচ্ছে পাবলিশড। কি পাবলিশ করেছেন? লিরিক্যাল ব্যালাডস। কত সালে? 1798 সালে। 5 নম্বর যে শূন্যস্থানটা সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। এটা কোথায় ঘটেছিল? লোকেশনটা কোথায়? ইংল্যান্ডে। এই 5 নম্বর শূন্যস্থান এটা। ওকে, তার মানে প্রথম টেবলটা শেষ। এই প্রথম টেবলটার একটা অর রয়েছে, মানে অথবা এটাও আসতে পারে, টেবলটা এমনও আসতে পারে। এমন বলতে সেটা কীরকম দেখো, স্পেশালিটি কি, বিশেষত্ব কি? ইংলিশ রোমান্টিক পোয়েট, এটা প্রথম শূন্যস্থান। এরপরে ইভেন্টটা সিরিয়ালে দেওয়া আছে অলরেডি। প্লেসটা কোথায়? যেমন লার্নিং পোয়েট্রি অফ মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার। এটা 2 নম্বর শূন্যস্থান হচ্ছে গ্রামার স্কুল, ইংল্যান্ড। ডেথ অফ হিজ ফাদার, তার বাবার যে মৃত্যু হয়েছে সেটা কত সালে? 3 নম্বর শূন্যস্থান 1783। ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রান্সের যে বিপ্লব ঘটেছে সেটা কত সাল, কোথায়? ফ্রান্সে। 4 নম্বর শূন্যস্থান। এরপরে সর্বশেষ 5 নম্বর শূন্যস্থান যেটা আছে, যে পাবলিশড লিরিক্যাল ব্যালাডস, সেটা কত সালে? সেটা হচ্ছে 1798 সালে। কি প্রকাশ পেয়েছিল? সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাডস, একটা বইয়ের নাম। এটা 5 নম্বর শূন্যস্থান তোমাদেরকে পূরণ করতে হবে, যেটা আমি উত্তরটা দিয়ে দিয়েছি। এই দুটোর ভিতরে যে কোনো একটা আসতে পারে। এরপরে সামারিটা দেখো, সামারিটা কিভাবে লিখেছি। 5 নম্বরে তোমাদের সামারি আসবে, যেটার ভিতরে 10 নম্বর থাকবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was a great English romantic poet. He was born in 1770 in Cumberland, England. His parents died when he was young. He studied at St. John College, Cambridge, and graduated in 1791. He loved our French women named Annette Vallon and was influenced by the French Revolution. He became close friends with the poet Samuel Taylor Coleridge, and together they published lyrical ballads in 1798, which introduced a new poetic style. Later, he became the poet laureate of England. আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে শর্টকাট, মানে মূল কথাটা চলে আসছে। এটা আমি আমার নিজের ভাষা লিখেছি, তোমরা চাইলে এটাও লিখতে পারো। পাশাপাশি যদি মনে করো যে না এটা চাইলে তুমি আরো ভালো লিখতে পারবা, ওকে ওয়েলকাম। যেটা তোমার কাছে মানে
যেভাবে লিখতে ইচ্ছে হয় সেভাবে লিখে, তবে তোমার নিজের ভাষা লিখতে হবে। কোনো লাইন হুবহু ওই অনুচ্ছেদ থেকে তুলে দেওয়া যাবে না। এভাবে লিখলে বরাবর 10-এ 10। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ চ্যানেলটা একটু মনে করিয়ে দিই, সেটা কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আবারও মনে করিয়ে দিলাম, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।